এভরিওয়ান, আমি শালিনী এবং আমার চ্যানেলে সাহিত্য বিজ্ঞানীতে সকলকে আমন্ত্রণ জানাই। যেরকম আমি বলেছিলাম যে আমাদের পরবর্তী ভিডিও আজকে আসতে চলেছে এবং সেই ভিডিওটা হচ্ছে ইংরাজি গ্রামার নিয়ে। ক্যাপশনে লেখাই আছে হোয়াট ইজ সেন্টেন্স, সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্স কিভাবে তৈরি হয়, কোথা থেকে সেন্টেন্সের কথা আসে, কি নিয়ে সেন্টেন্স তৈরি হয়, এরকম প্রচুর ছোট ছোট ডিটেল সমেত আমি একটা ভিডিও বা একটা চ্যাপ্টার বলা যেতে পারে পড়ানোর চেষ্টা করেছি এই ভিডিওর মধ্যে। তো সাধারণত ইংরাজি ভাষার প্রতি আমাদের বাচ্চাদের বড়দের সকলেরই ভয়ের দুটো বড় কারণ আছে। এক নম্বর, না এটা আমাদের মাতৃভাষা নয়, আর দু নম্বর, যেহেতু মাতৃভাষা নয় এবং আমরা সর্বত বাংলাতেই সাধারণত বাংলা বা হিন্দিতেই কথা বলে থাকি, তো ইংরাজির চর্চাটা আমাদের মধ্যে খুব কম থাকে। তো কিছু ছোট ছোট এরকম ডিটেল থাকে যেগুলো আমাদের কথা বলার সময় হারিয়ে যায় এবং ধীরে ধীরে কথা বলাটাই যেহেতু আমাদের ইংরাজির অভ্যেস রাখার একটা বড় মাধ্যম হয়ে যাচ্ছে, সেই জন্য লেখার ক্ষেত্রেও সেই মিস্টেকগুলো কিন্তু থেকে যায়, মাথা থেকে বেরিয়ে যাওয়ার কারণেই থেকে যায়, কিন্তু থেকে যায়। সেগুলো আর থাকবে না, মাথায় একদম গেঁথে বসে যাবে যদি এই ভিডিওটা পুরোটা দেখে নেওয়া যায়। কথা বাড়াবো না, চলে যাব আমাদের পড়ায়। তো আজকে আমরা শুরু করছি ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার কিন্তু আমি খুব একটা সিলেবাস ভিত্তিকভাবে ভিডিও বানাবো ভেবে দেখিনি, কারণ ক্লাস 2 থেকে বা 1 থেকেও বলা চলে শুরু করে একদম সরকারি চাকরির পরীক্ষা দেওয়া পর্যন্ত মানুষদেরও কিন্তু একদম 0 থেকে 100 পর্যন্ত ইংলিশ গ্রামার প্র্যাকটিস করতে হয়। সুতরাং সেক্ষেত্রে আমার মনে হয় যে ভিডিওটা এমনভাবেই বানানো শ্রেয় যাতে ধীরে ধীরে যে কোনো স্তরে পড়ছে ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা, তারা যাতে এই ভিডিও থেকে কিছু না কিছু নিজেদের প্র্যাকটিসের বিষয় শিখে নিতে পারে। আজকে আমরা শুরু করছি একদম শুরু থেকে, যেখানে প্রথমেই রয়েছে কারা দেখে নিই। রয়েছে অ্যালফাবেট, ডিফারেন্স বিটুইন লেটার অ্যান্ড অ্যালফাবেট, ভাওয়েল, কনসোনেন্ট, তারপর রয়েছে ওয়ার্ড, তারপর রয়েছে সেন্টেন্স, তারপর রয়েছে পার্টস অফ আ সেন্টেন্স, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, ডেফিনেশন অফ ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস, positive and negative sentences, and ways to change positive sentence to negative. এই 10টা টপিক আজকের ভিডিওতে কভার করা হবে এবং ধীরে ধীরে আরও ইংরাজি গ্রামারের বিষয় এক এক করে ইন ডিটেল পরের ভিডিওগুলোতে আসবে। তো চলে যাওয়া যাক আমাদের পড়ার শুরুতে। গ্রামার এমন একটা বিষয় যেটা বলা যেতে পারে যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে যে নিয়মগুলো ফলো করতে হয়, সেই সমস্ত নিয়মগুলো যে বিষয়ের মধ্যে লেখা থাকে তাকে বলা হয় গ্রামার বা ব্যাকরণ। এবার ইংরাজি ভাষার গ্রামারের প্রথমে কি শেখানো হয়, না যেটা না শিখলে আমরা ইংরাজি ভাষা শুরুই করতে পারবো না শেখা, সেটা কি কি না এই এ থেকে জেড পর্যন্ত, এই এ বি সি ডি ই এফ জি এইচ অ্যান্ড সেখান থেকে শুরু করে জেড পর্যন্ত এদেরকে ইন্ডিভিজুয়ালি বলা হয় এক একটা লেটার, এবং এ থেকে জেড পর্যন্ত লেটারকে একসাথে সমষ্টিগতভাবে বলা হয় কি না অ্যালফাবেট। এই 26টা লেটারকে সমষ্টিগতভাবে বলা হয় কি না অ্যালফাবেট। আমি আরও একবার বলে দিচ্ছি, ডিফারেন্সেস বিটুইন লেটার্স অ্যান্ড অ্যালফাবেট নাকি A letter is a single symbol, অর্থাৎ লেটার বা বর্ণ হলো একটি একক চিহ্ন, এবং an alphabet is a collection of letters, মানে অ্যালফাবেট হলো সমস্ত লেটারের সমষ্টি। আশা করি বোঝাতে পেরেছি। চলে যাচ্ছি পরের অংশে, না ক্লাসিফিকেশন অফ অ্যালফাবেট। ক্লাসিফিকেশন মানে কি না শ্রেণী বিভাগ। অ্যালফাবেটকে কভাগে ভাগ করা যায় দেখে নিই। অ্যালফাবেটকে আমরা এখানে দুভাগে ভাগ করেছি, কি কি ভাওয়েলস আর কনসোন্যান্টস। ভাওয়েলস কারা? এ ই আই ও ইউ, এরা হচ্ছে ভাওয়েলস। আর এ ই আই ও ইউ বাদ দিয়ে যারা বাকি থাকলো অর্থাৎ রেস্ট অফ দ্য লেটার্স আর নোন অ্যাজ কনসোন্যান্টস। আশা করি আমি বোঝাতে পেরেছি। আরও একবার বলে দিই, না ভাওয়েলস কারা? এ ই আই ও ইউ, এবং ভাওয়েলদের বাদ দিয়ে যারা বাকি থাকে অর্থাৎ বি ডি এফ জি এইচ এরা, এবং আরও অনেকগুলো আছে, এদেরকে বলা হয় কি না কনসোন্যান্টস। চলে যাব পরের অংশে। আমাদের লেটার শেখা হয়ে গেছে বলে আমরা চলে এসেছি পরের অংশে, যেটা কিনা হলো ওয়ার্ড বা শব্দ। হোয়াট ইজ ওয়ার্ড? একদম সহজ ভাষায় বলতে গেলে একটা বা তার বেশি বর্ণ যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করতে পারে,
একটা নির্দিষ্ট মনের ভাব বলাটা ভুল, একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করতে পারে, তাকে কিন্তু বলা হয় একটা ওয়ার্ড। অর্থাৎ এখানে বলা যেতে পারে যে ওয়ার্ড ইজ এ সাউন্ড অর আ লেটার অর কম্বিনেশন অফ লেটার্স অ্যান্ড সাউন্ডস দ্যাট এক্সপ্রেসেস আ পার্টিকুলার মিনিং। বোঝাতে পারলাম? তাকে আমরা বলছি ওয়ার্ড। যেরকম এখানে এক্সাম্পলে কি দিয়েছি না, দেখা যাক, 3টে লেটার PEN, এটা যদি আমি যোগ করি বা 3টে লেটার পাশাপাশি বসে তৈরি করেছি কি না আ ওয়ার্ড পেন, উইচ হ্যাজ আ মিনিং। পেনের বাংলা মানে হচ্ছে কলম, মানে যেটা দিয়ে আমরা লিখি, পেন। সো ইট ইজ আ ওয়ার্ড। অর্থাৎ এখান থেকে পরিষ্কার হয়ে গেল কি না এখানে একাধিক লেটার পাশাপাশি বসে একটা মিনিংফুল কিছু তৈরি করেছে, যেটাকে আমরা ওয়ার্ড বলে চিহ্নিত করছি। বুঝতে পারলাম? চলে যাব পরের অংশে। এবার ওয়ার্ড তো পড়ে নিয়েছি, এবার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সেন্টেন্স? বাক্য কি? এখানে একটা মজার জিনিস আছে। প্রথমে লেটার শেখা হলো, তারপর ওয়ার্ড শেখা হলো। লেটার থেকে যখন ওয়ার্ডে গেলাম তখন আমরা দেখলাম কি না অনেকগুলো লেটার পাশাপাশি বসে তৈরি করেছে ওয়ার্ড। ঠিক সিমিলারলি অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন কমপ্লিটলি একটা মনের ভাবকে প্রকাশ করে, যেটা একটা মিনিং আর একটা ফিলিংকে প্রকাশ করে, তাকে আমরা বলছি একটা সেন্টেন্স। কীরকম এক্সাম্পলে দেখে নিই। আই লাভ টু টিচ, এখানে আমার মনের একটা ফিলিং আমি ব্যাখ্যা করলাম বা ব্যক্ত করলাম কি না আমি পড়াতে ভালোবাসি। এটা দিয়ে বুঝতে পারলো সামনের জন যে আমি কি বলতে চাইছি বা এই মুহূর্তে আমার মনের ভাব কি বলছে। সুতরাং এটা একটা কমপ্লিট সেন্টেন্স। অর্থাৎ এখানে কি লেখা আছে? সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস আ কমপ্লিট মিনিং অর ফিলিং। এটাকে বাংলায় আমি বলে দিয়েছি না, কতগুলি শব্দ বা ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বা সেন্টেন্স বলে। আশা করি আমি পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি। চলে এসেছি পরের অংশে, না পার্টস অফ সেন্টেন্স। শুরু থেকে একবার রিভাইজ করে নিই। আমরা প্রথমে দেখলাম কি না লেটার কাকে বলে, কারা লেটার, অ্যালফাবেট কি, লেটার আর অ্যালফাবেটের মধ্যে পার্থক্য কি। এবার লেটার যখন শিখে গেলাম তখন সেখান থেকে কি শিখলাম না হোয়াট ইজ ওয়ার্ড, এক্সাম্পল শিখলাম, এবং তারপর সেখান থেকে শিখলাম হোয়াট ইজ সেন্টেন্স। এবার সেন্টেন্স শেখা হয়ে যাওয়ার পর আমরা জানবো যে পার্টস অফ সেন্টেন্স কি কি। দেখে নিই। পার্টস অফ সেন্টেন্স হচ্ছে দুটো, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। আবার বলি, পার্টস অফ সেন্টেন্স দুটো, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। নাও হোয়াট ইজ সাবজেক্ট? টু বি ভেরি ভেরি অনেস্ট, সাবজেক্ট হচ্ছে সেই পার্সন বা সেই জিনিসটা যার ব্যাপারে সেন্টেন্সে কথা বলা হচ্ছে। খুব ক্লিয়ারলি বলতে গেলে একটা সেন্টেন্সের মধ্যে যে জিনিসটা বা যার ব্যাপারে, যে ব্যক্তির ব্যাপারে কথা বলা হচ্ছে তাকেই আমরা কি বলছি না সে ওই সেন্টেন্সের সাবজেক্ট। A subject is a person or a thing that is being talked about in sentence. বাক্যে যে ব্যক্তি বা বস্তুর বিষয়ে কথা বলা হচ্ছে তাকে সাবজেক্ট বলা হয়। উদাহরণ দেওয়া হয়েছে না, সুশীলা ওয়ার্কস ভেরি হার্ড ফর হার ফ্যামিলি। ডেফিনেটলি ইট হ্যাজ আ মিনিং, কিন্তু এই বাক্যের মধ্যে কার কথা বলা হচ্ছে? সুশীলার কথা বলা হচ্ছে। তো সুশীলা ইজ the subject here. Clear? আশা করি clear. Next, what is predicate? Predicate কাকে বলছি? Now the part of the sentence which tells us what the subject is or does is known as predicate. মানে এখানে দেখাই, সুশীলা ওয়ার্কস ভেরি হার্ড ফর হার ফ্যামিলি। আমি আগের সেন্টেন্সের ক্ষেত্রেও সেটাই বলেছি, এবার মানে সাবজেক্ট বলার ক্ষেত্রেও সেটাই বলেছি, এই সেন্টেন্সটাই। সুশীলা এবার কি করে না ওয়ার্কস ভেরি হার্ড, অর্থাৎ এই যেখানে বলছি না আমি যে উইচ টেলস আস অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ অর ডাজ, মানে যে সাবজেক্ট সে কীরকম, সে নিজে কীরকম বা কি করে সেটা বোঝায়। দেখো এখানে বোঝানো হচ্ছে কি না সুশীলা ওয়ার্কস হার্ড ফর হার ফ্যামিলি, সুতরাং works hard for our family is the predicate.
আরও একবার বলে দিই, দ্য পার্ট অফ সেন্টেন্স which tells us about the subject is or does is known as predicate, অর্থাৎ বাক্যের যে অংশ সাবজেক্টের সম্বন্ধে অথবা বাক্যে সাবজেক্ট কি করছে তা বোঝায় তাকে প্রেডিকেট বলে। চলে যাব পরের অংশে। এবার আমরা শিখব ফরমেশন অফ আ সেন্টেন্স। ফরমেশন অফ আ সেন্টেন্স মানে কি, মানে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের কি কি রুল মাথায় রাখতে হবে। একটাই রুল, সিম্পল, সাবজেক্ট প্রথমে বসবে, তারপর সে কি কাজ করছে অর্থাৎ ভার্ব বসবে, এবং তারপর রেস্ট অফ দ্য পোর্শন। মানে ধরা যাক আমার একটা বাক্য রয়েছে, যেরকম আমি এখানে বেছে নিয়েছি, কৃষ্ণা লাভস টু প্লে ফ্লুট। কৃষ্ণা লাভস টু প্লে ফ্লুট। এখানে উই আর টকিং অ্যাবাউট কৃষ্ণা, সো হি ইজ দ্য সাবজেক্ট, সেই জন্য সাবজেক্ট একদম প্রথমে বসেছে। কৃষ্ণা লাভস টু প্লে। আচ্ছা, যখন এক্ষেত্রে একটা মজার জিনিস বলে রাখি, অনেকের অনেক কোয়ারি থাকে, সাধারণত আমি পড়াতে গিয়ে দেখেছি যেখানে লাভও একটা ডু ভার্ব, প্লেও একটা ডু ভার্ব, তাহলে সেক্ষেত্রে দুটো ভার্ব কেন বসলো, এটা একটা বড় প্রশ্ন থাকে। এক্ষেত্রে বলে রাখি, লাভের সাথে দেখো এস যোগ হয়েছে, অর্থাৎ এটা একটা ডু ভার্ব হিসেবেই কাজ করছে। আর টু প্লে যখনই কোনো ভার্বের সামনে বা ডু নট ভার্ব, মানে এই হ্যাঁ অ্যাকচুয়ালি ডু ভার্বের সামনে টু বসে, টু প্লে, টু সিং, টু ডান্স, টু স্টাডি, ইট বিকামস আ নাউন। ওকে, এবার এগুলো কি বললাম, হোয়াট ইজ ভার্ব, হোয়াট ইজ নাউন, এবার আমরা পরের ভিডিওতে আলোচনা করব। কিন্তু এটুকু জেনে রাখা ভালো যে এই সেন্টেন্সে প্রথমে কৃষ্ণা উইচ ইজ সাবজেক্ট সে বসেছে, তারপর লাভস ভার্ব সে বসেছে, অ্যান্ড টু প্লে ফ্লুট ইজ দ্য অবজেক্ট তারপরে বসেছে। এই পদ্ধতি কিন্তু মাথায় রাখতে হবে যদি একটা সেন্টেন্সকে ফর্ম করতে হয়। ছোট ছোট সেন্টেন্স হোক, আমি একদম ছোট একটা সেন্টেন্সের ক্ষেত্রে বলছি, ধরা যাক আমাদের সেন্টেন্স হচ্ছে আই অ্যাম শালিনী। এখানেও যদি দেখি আই ইজ দ্য সাবজেক্ট, এখানেও কিন্তু আমি সাবজেক্ট, অ্যাম মানে কিন্তু অ্যাম কিন্তু ভার্ব, এবং রেস্ট অফ দ্য পোর্শন ইজ দ্য অবজেক্ট। বোঝানো গেল? আরেকটা ব্যাপার বলে রাখা ভালো যে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা একটু উল্টো। এক্ষেত্রে যেরকম সাবজেক্টের পর ভার্ব এবং তারপর অবজেক্ট বসেছে, বাংলার ক্ষেত্রে কিন্তু প্রথমে সাবজেক্ট বসে, তারপর অবজেক্ট বসে এবং সব শেষে ভার্ব। যেরকম আমি স্কুলে যাই, তো এইভাবে ফরমেশনটা হয়। চলে যাব পরের অংশে। এবার একটা বাক্য গঠন করতে তো আমরা শিখে গেছি, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবে আমরা যখন কথা বলি তখন অনেক রকমের বাক্য বলি। যেরকম কখনো বলি যে আমি ভালো আছি, আবার কখনো বলি আমি কি ভালো আছি, আবার কখনো বলি যাও জানলাটা খুলে দাও, কখনো বলি প্লিজ একটু আমাকে এক গ্লাস জল দেবে, কখনো বলি ও মা তোকে কি সুন্দর লাগছে। তার মানে সেন্টেন্স হয়তো অবশ্যই বাক্য গঠন করার প্রসেস তো শিখে গেছি, কিন্তু বিভিন্ন ধরনের বাক্য সেটা গঠন করা শিখতে হবে, এবং এটাও জানতে হবে যে এই যতগুলো আমি বললাম তার মধ্যে কোনটা কী রকমের বাক্য, যেটাকে আমরা বলবো ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। এখানে আমরা 4টে ভাগ পড়ব ক্লাসিফিকেশনে। একটাকে বলে অ্যাসার্টিভ, একটাকে বলে ইন্টারোগেটিভ, একটাকে বলে ইম্প্যারেটিভ, এবং আরেকটাকে বলে এক্সক্ল্যামেটরি। আমি আরও একবার রিপিট করছি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্প্যারেটিভ অ্যান্ড এক্সক্ল্যামেটরি। এখানে দেখা যাবে অ্যাসার্টিভ মানে একটা স্টেটমেন্ট, ইন্টারোগেটিভ কি একটা কোয়েশ্চেন যেটাকে ইন্টারোগেট করছি, ইম্পেরেটিভ কি বলছেন একটা কমান্ড অর আ রিকোয়েস্ট, আর এক্সক্লেমেটরি মানে হচ্ছে ইমোশনাল স্টেটমেন্ট। দেখা যাক এক্সাম্পল অফ অ্যাসার্টিভ সেন্টেন্স লাইক সৌর লাভস টু রিড অ্যাবাউট কার্স। সৌর গাড়ি নিয়ে পড়তে ভালোবাসে, গাড়ির ব্যাপারে পড়তে ভালোবাসে। এটা একটা স্টেটমেন্ট,
মানে আমি বললাম যে ও এটা করতে ভালোবাসে, এটা ঘটে, এটা একটা অভ্যেস, এবং এটা আমি স্টেটমেন্ট দিলাম। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং ভালো করে লক্ষ্য করলে বলে দেওয়া যায় যে এই সেন্টেন্সটা শেষ করলে আমরা ফুল স্টপ দিই, ওই জন্য দেখো ওপরে আমি লিখে দিয়েছি সাইন ফুল স্টপ। তো দিস সেন্টেন্সেস ডিক্লেয়ার্স ইনফরমেশন, সো দিজ আর অ্যাসার্টিভ সেন্টেন্স। চলে যাব নেক্সট সেন্টেন্সে। কি বলছে না, এক্সাম্পলস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এম আই ডুইং রং? আই এম কোয়েশ্চেনিং মাই সেলফ। আমি কি ভুল করছি? এম আই ডুইং রং? এটা হচ্ছে ইন্টারোগেট করছি আমি নিজেকে, অর্থাৎ আই এম কোয়েশ্চেনিং মাই সেলফ। সো আই এম কোয়েশ্চেনিং, সো ইট ইজ আ ইন্টারোগেটিভ সেন্টেন্স। সাইন কি ইউজ করছি না, কোয়েশ্চেন মার্ক। ডু ইউ লাইক টি? আই এম আস্কিং সামওয়ান যে তুমি কি চা ভালোবাসো? দের ইজ নো স্টেটমেন্ট, কোনো ইনফরমেশন পাচ্ছি না আমি এখানে, ইনফরমেশন চাইছি। সো আই এম ইন্টারোগেটিং সামথিং or someone. So it is an interrogative sentence. So here we are asking questions to someone. So these are interrogative questions. বোঝা গেল? Clear? Next, examples of imperative sentence. কি? Do your job. মানে একটু গম্ভীরভাবে বললাম, নিজের কাজ করো, do your job. That means I am giving a command. আমি কাউকে আদেশ দিচ্ছি, ডু ইয়োর জব। ওপেন দ্য উইন্ডো, শাট ইয়োর মাউথ। তো আমি কারোকে আদেশ দিচ্ছি। সেকেন্ড, না, কাইন্ডলি পাস মি দ্য পেন। আমি কারোকে বলছি প্লিজ আমার একটু পেনটা এগিয়ে দেবে, কাইন্ডলি আমার একটু পেনটা এগিয়ে দেবে। সো আই এম রিকোয়েস্টিং। তো শুরুতেই আমি বলেছিলাম এনিথিং ইউ আর কমান্ডিং অর রিকোয়েস্টিং ইজ লাইজ আন্ডার ইম্পারেটিভ সেন্টেন্স। সাইন কি ইউজ হয় না, full stop. Here we are commanding or requesting in these sentences, so these are imperative sentences. এটা আমরা বুঝতে পারলাম। Next and the fourth one is examples of exclamatory sentence. কি বলছে? Wow, how beautiful is this? Wow, কি সুন্দর। তো it is an emotional statement. আমার ইমোশনটা বোঝা গেল যে it looks fascinating to me. That's why আমি এটা বলছি যে ওয়াও, আমি অবাক হয়ে যাচ্ছি, অভিভূত হয়ে যাচ্ছি, বা হুররা উই ওন দ্য ম্যাচ। এটাও একটা ইমোশনকে বোঝাচ্ছে, একটা ইমোশন লাইক জয় বোঝাচ্ছে। তো ইমোশনাল স্টেটমেন্টস কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সের আন্ডারে পড়ে। সাইন কি? এই যে এইটাকে বলে এক্সক্লেমেটরি সাইন আর কি, এক্সক্লেমেশন। Here these sentences are expressing emotions like fascination, joy, etc. So these are exclamatory sentence. আশা করি বোঝাতে পেরেছি। পরের অংশে চলে যাব। নেক্সট টপিক কি না, পজিটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সেস। হোয়াট ইজ আ পজিটিভ সেন্টেন্স? খুব স্বাভাবিকভাবেই এই পজিটিভ অর্থটা সবার কাছে মোটামুটি পরিষ্কার। মানে যখন আমরা কোনো কিছু হ্যাঁ বাচক বলছি, মানে হ্যাঁ, মানে ইট ইজ সামথিং লাইক পৃথা ইজ অনেস্ট, বা রবিন ইজ আ গুড বয়। ঠিক আছে, এই ধরনের। অ্যান্ড হোয়াট ইজ নেগেটিভ সেন্টেন্স? খুব ন্যাচারালি আমরা বুঝতে পারছি যে which shows or denotes disagreement, like man, আমরা যদি বলি কথায় কথায় যে একটা পজিটিভ সেন্টেন্স, ম্যান ইজ মর্টাল, ঠিক আছে, তো সেটা নেগেটিভ সেন্টেন্স আমরা কি বলবো? ম্যান ইজ নট ইমমর্টাল। পজিটিভ সেন্টেন্স কি বললাম? যে ম্যান ইজ মর্টাল, মানে মানুষ মরণশীল। নেগেটিভ সেন্টেন্সে কি বলবো? ম্যান ইজ নট ইমমর্টাল, মানে মানুষ অমর নয়। ইমমর্টাল মানে অমর নয়। হ্যাঁ, এটা লক্ষ্য রাখতে হবে পজিটিভ থেকে নেগেটিভ করতে গিয়ে যেন মানেটা না বদলে যায়। সেজন্য আমরা শিখবো সাম ওয়েজ টু চেঞ্জ পজিটিভ সেন্টেন্স
টু নেগেটিভ সেন্টেন্স কী কী না ইউজিং নট, লাইক ইউ আর হিয়ার, ইউ আর নট হিয়ার। একদম ছোটোবেলায় কিন্তু এই ধরনের পজিটিভ টু নেগেটিভ ট্রান্সফরমেশনই করতে দেওয়া হয়। নেক্সট কামস ইউজিং নেগেটিভ ওয়ার্ডস লাইক ম্যান ইজ মর্টাল, যেটা বললাম যে মানুষ মরণশীল, মানুষ মরে যায়। সে যত বড় লোক, গরিব লোক, জ্ঞানী, অজ্ঞানী, বিদ্বান যেই হোক না কেন, অর্থবান যেই হোক না কেন, তাকে একদিন না একদিন মরে যেতেই হবে। এবং সত্যি কথা বলতে শুধু ম্যান ইজ নট মর্টাল, মানে এই পুরো প্রাণীকুলই কিন্তু মর্টাল। তো যাই হোক, সেন্টেন্সটা নিয়ে নিই, ম্যান ইজ মর্টাল। তো এটার মানে এক রেখে কী করে নেগেটিভ করব না, ম্যান ইজ নট ইমমর্টাল। মানুষ মরণশীল, সুতরাং মানুষ অমর নয়, তাই মানুষ মরণশীল। ওই জন্য কি বলছে না, ম্যান ইজ মর্টাল, আর তার নেগেটিভ ভার্জনটা হচ্ছে ম্যান ইজ নট ইমমর্টাল। আশা করি বোঝাতে পারলাম। কিছুটা শিখিয়ে দেওয়ার পর আমি এর ওয়ার্কশিট করে আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করব। তোমরা যারা আমার এই ইউটিউব ভিডিও থেকে পড়বে তারা সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে, সাহিত্য বিজ্ঞানে নামেই আছে, সেখান থেকে কিন্তু স্টাডি মেটেরিয়াল সমেত ওয়ার্কশিটও কালেক্ট করতে পারো এবং প্র্যাকটিস করতে পারো। আজকে এই পর্যন্তই পড়া। পরের দিন আমরা সেন্টেন্সের আরও দুটো ভাগ একটু ইলাবোরেটলি শিখব। ততক্ষণ পর্যন্ত টাটা। এই ছিল আমাদের আজকের চেষ্টা পড়াশোনা করার। আমি শেষেও বলে দিয়েছিলাম যে আরও দুটো অংশ, আরও দুটো টাইপ অফ আমাদের সেন্টেন্স হয়, যেটা নিয়ে আমরা পরের ভিডিওতে আবার ডিটেলে আলোচনা করবো, কারণ সেটা যদি এই ভিডিওতে বলতে হতো আরও অনেক ছোট ছোট ডিটেল তার সাথে জড়িত, যেটাকে আমাকে আলোচনা করতে হবে, এবং ফলে ভিডিওটা যদি অনেকটা বড় হয়ে যেত তোমরা কেউই অতক্ষণ ধরে পড়তে পছন্দ করতে না। আমি চেষ্টা করেছি ছোটোর মধ্যে সমস্তটা বুঝিয়ে বলা। যদি অসুবিধা থাকে অন্যান্য ভিডিওর মধ্যেই বলবো, আমাকে অবশ্যই যোগাযোগ করো, কমেন্ট করে জানো। আর যদি আমার ভিডিওটা পুরোটা দেখে থাকো তাহলে একটা কথা আমি শেষে অবশ্যই বলবো, সেটা হচ্ছে যে কোনো ভাষা, সেটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ হলে অবশ্যই ভেতর থেকে শিখতে হবে। সব ভাষা, যা ভাষা শিখতে চাও অবশ্যই ভেতর থেকে শিখতে হবে। যদি ইংরাজি খুব ভালোভাবে শিখেও যাও বা অন্য কোনো ভাষাই যদি ভালোভাবে শিখেও যাও, বাংলা শিখতে কিন্তু ভুললে চলবে না। বাংলা ভাষাটা কিন্তু নিজের মায়ের ভাষা, এবং সেটাকেও একই রকমভাবে যত্ন নিয়ে শেখাটা কিন্তু খুব দরকার। কেন বললাম এবং কিভাবে শিখবো সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে আসবো। আপাতত বলে দিচ্ছি, যদি আমার পড়ানো ভালো লেগে থাকে, যদি সাহিত্য বিজ্ঞানের এই উদ্যোগ তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় থাকে বা হেল্পফুল মনে হয় থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের স্পেলিং ভালো করে বলে দিই, SAHITTYE সাহিত্যে বিজ্ঞান। অনেকে বলছে সার্চ করলে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য উল্লেখ করে দিলাম। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুললে হবে না। অবশ্যই পড়ানো ভালো লাগলে নিজে নিজেই লাইক কমেন্ট করবে। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, আমার একটা সাহিত্য বিজ্ঞান নামে টেলিগ্রাম চ্যানেল আছে। এই পড়ানোর স্টাডি মেটেরিয়াল আমি টেলিগ্রাম চ্যানেলে PDF ফরম্যাটে আপলোড করে দেবো। ওটা পাসওয়ার্ড প্রোটেক্টেড। যদি কেউ চাও সেটা নিতে, তাহলে আমার সাথে যোগাযোগ করে পাসওয়ার্ড নিয়ে এবং প্রসেস ফলো করে পড়াশোনা চালিয়ে যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ।